পরমাণু বা অ্যাটম নামটা তো আমরা সবাই শুনেছি, তাই না? আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই তো এই জিনিসটা দিয়েই তৈরি। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই ছোট্ট কণার ভেতরটা আসলে দেখতে কেমন? আজকে আমরা ঠিক সেই রহস্যটা নিয়েই কথা বলবো, এমন একটা যুগান্তকারী পরীক্ষা নিয়ে যা পরমাণু নিয়ে আমাদের সব ধারণাকে একেবারে ওলটপালট করে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক। বিংশ শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানীরা ঠিক এই প্রশ্নটা নিয়েই মাথা ঘামাচ্ছিলেন। একটা পরমাণুর ভেতরে আখির আছেটা কি? এটা কি নিরেট একটা বলের মতো, নাকি ভেতরটা ফাঁপা? এর আসল গঠনটা কেমন? এইসব মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছিল এক দারুণ বৈজ্ঞানিক অভিযান। সেই 1898 সালের দিকে বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করলেন, আর তারপর তিনি একটা মডেল দিলেন যেটা প্লাম পুডিং মডেল নামে বেশ পরিচিতি পায়। ভাবা হতো যে পরমাণু হলো একটা পজিটিভ চার্জের পুডিং, আর তার মধ্যে নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো ঠিক কিশমিশের মতো এখানে ওখানে ছড়ানো ছিটানো থাকে। অনেকদিন পর্যন্ত কিন্তু এটাই ছিল পরমাণু সম্পর্কে সবার ধারণা। কিন্তু ১৯১১ সালে আর্নেস্ট রাদারফোর্ড নামের একজন বিজ্ঞানী এমন একটা পরীক্ষা করার কথা ভাবলেন যা পুরনো সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম যে তিনি পরমাণুর ভেতরে সরাসরি না তাকিয়েই এর গঠনটা কেমন তা বোঝার একটা দারুণ উপায় বের করে ফেলেছিলেন। ধরুন একটা অন্ধকার ঘরে ঢিল ছুঁড়ে বোঝার চেষ্টা করা হচ্ছে ভেতরে কি আছে, ঠিক সেরকম আর কি। এই পরীক্ষার জন্য মূল জিনিস ছিল তিনটা। প্রথমটা হলো কিছু আলফা কণা, যেগুলো খুবই গতিশীল আর পজিটিভ চার্জযুক্ত। দ্বিতীয়ত টার্গেট হিসেবে ব্যবহার করা হয়েছিল সোনার একটা পাতলা পাত, যেটা কিনা 0.00004 সেন্টিমিটার পুরো, মানে অবিশ্বাস্য রকম পাতলা। আর সবশেষে এই কণাগুলো কোথায় গিয়ে লাগছে তা দেখার জন্য ছিল জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া একটা পর্দা। এই পর্দায় কণা ধাক্কা খেলেই জায়গাটা জ্বলে উঠত। এই যে দেখুন, পুরো সেটআপটা ছিল মোটামুটি এরকম। একটা উৎস থেকে বন্দুকের গুলির মতো করে আলফা কণাগুলোকে সোনার পাতের দিকে ছোড়া হচ্ছে, আর সেই পাতের চারপাশে রাখা হয়েছে ডিটেক্টর স্ক্রিনটা। উদ্দেশ্য ছিল একটাই, সোনার পাতের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলফা কণাগুলো কি হয়, তারা কোন দিকে যায়, সেটা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা। আচ্ছা, পুরনো প্লাম পুডিং মডেলটা যদি ঠিক হতো তাহলে কি হওয়ার কথা ছিল ভাবুন তো। তাহলে তো সব অ্যালফা কণাই ওই নরম পুডিং ভেদ করে প্রায় সোজাসুজি চলে যাওয়ার কথা, তাই না? যেমন ধরুন একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে বুলেট গেলে যেমনটা হয়। কিন্তু বাস্তবে যা দেখা গেল তা ছিল একেবারেই অভাবনীয়। বিজ্ঞানীরা রীতিমতো চমকে গিয়েছিলেন। তো পরীক্ষার প্রথম যে পর্যবেক্ষণ সেটা কিন্তু প্রত্যাশিতই ছিল। দেখা গেল প্রায় 99% আলফা কণায় সোনার পাত ভেদ করে একদম সোজাসুজি চলে গেছে, যেন তাদের পথে কোনো বাধাই ছিল না। এর থেকে তো একটা জিনিস পরিষ্কার, পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তার মানে আমাদের চারপাশের সব কিছু, এমনকি আমরা নিজেরাও, আসলে প্রায় পুরোটাই শূন্যস্থান। কিন্তু এখানেই আসল গল্পটা শুরু। দেখা গেল অল্প কিছু কণা তাদের সোজা পথ থেকে বেশ বড় কোণে বেঁকে যাচ্ছে। এর মানে কি? এর মানে হল তারা পরমাণুর ভেতরে পজিটিভ চার্জযুক্ত অন্য কোনো কিছুর খুব কাছ দিয়ে যাচ্ছিল, আর সেই বিকর্ষণের কারণেই তারা পথ বদলাতে বাধ্য হচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটা ছিল এটাই, প্রতি প্রায় ২০,০০০ কণার মধ্যে একটা, মাত্র একটা কণা সোনার পাতে ধাক্কা খেয়ে প্রায় ১৮০ ডিগ্রি কোণে, মানে একদম সোজাসুজি যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে আসছিল। রাদারফোর্ড নিজে এই ঘটনাটা দেখে এতটাই অবাক হয়েছিলেন যে বলেছিলেন, এটা তো এমন ব্যাপার হলো যেন একটা পাতলা টিস্যু পেপারের দিকে কামান দাগা হলো, আর সেই গোলাটা উল্টো ফিরে এসে যে কামানটা ছুঁড়েছে তাকেই আঘাত করল। তার মানে তো পরিষ্কার, পরমাণুর ভেতরে নিশ্চয়ই ভীষণ ভারী আর শক্তিশালী কিছু একটা আছে। এই অভাবনীয় ফলাফলটা বিজ্ঞানীদের পরমাণুর গঠন নিয়ে একদম নতুন করে ভাবতে বাধ্য করল। ওই নরম পুডিং মডেল দিয়ে তো কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছে না কেন কিছু কণা এত জোরে ধাক্কা খেয়ে ফিরে আসছে। তার মানে পরমাণুর ভেতরে খুব ছোট কিন্তু অত্যন্ত ঘন আর শক্তিশালী কিছু একটা ঘাপটি মেরে বসে আছে। এই পর্যবেক্ষণগুলো থেকে রাদারফোর্ড কয়েকটা অসাধারণ সিদ্ধান্তে এলেন। প্রথমত, যেহেতু বেশিরভাগ কণাই সোজা চলে গেছে, তার মানে পরমাণুর প্রায় পুরোটাই ফাঁকা। দ্বিতীয়ত, যেহেতু অল্প কিছু পজিটিভ কণা তীব্রভাবে ধাক্কা খেয়ে ফিরে আসছে, তার মানে পরমাণুর সব পজিটিভ চার্জ আর প্রায় সমস্ত ভর একটা খুব ছোট্ট জায়গায় জমাট বেঁধে আছে।
আর এই ভারী পজিটিভ কেন্দ্রটারই তিনি নাম দিলেন নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো পরমাণুর একেবারে কেন্দ্রে থাকা সেই অতি ক্ষুদ্র কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা অংশ, যা পরমাণুর প্রায় সমস্ত ভরের জন্যই দায়ী। এই একটা আবিষ্কারই কিন্তু আধুনিক পরমাণু বিজ্ঞানের ভিত্তি তৈরি করে দিয়েছিল। এই আবিষ্কারের পর পরমাণুর একটা সম্পূর্ণ নতুন ছবি আমাদের সামনে চলে এলো। এটাকে সোলার সিস্টেম মডেলও বলা হয়। ভাবুন, নিউক্লিয়াসটা হলো ঠিক সূর্যের মতো কেন্দ্রে বসে আছে, আর ইলেকট্রনগুলো গ্রহের মতো করে তার চারপাশে বনবন করে ঘুরছে। এই মডেলটা পরমাণুর গঠন সম্পর্কে আমাদের ধারণাকে আরও স্পষ্ট করে দেয়। পরমাণুর ভেতরটা যে কতটা ফাঁকা সেটা বোঝানোর জন্য এই তুলনাটা কিন্তু অসাধারণ। ধরুন, একটা পরমাণু যদি একটা আস্ত ফুটবল মাঠের সমান হয়, তাহলে তার নিউক্লিয়াসটা হবে ঠিক সেই মাঠের মাঝখানে রাখা একটা ছোট্ট মার্বেলের মতো। ভাবা যায়, বাকি পুরো মাঠটাই আসলে ফাঁকা।